নমস্কার বন্ধুরা, আমি আপনাদের প্রিয় গল্পকার। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ারের পাঠানো এক অসাধারণ, গভীর আবেগী এবং রোমাঞ্চকর গল্প। গল্পটি এমন এক পরিস্থিতির কথা বলে যা আমাদের সমাজের অনেক পরিবারেই নীরবে ঘটে চলেছে। এই গল্পে রয়েছে চরম টানাপোড়েন, নিষিদ্ধ প্রেমের তীব্র আকর্ষণ এবং এক নারীর মনের ভেতরে ঝড়। আমি চেষ্টা করব আপনাদের সেই অনুভূতির জগতে পৌঁছে দিতে যা ভাষায় প্রকাশ করা কঠিন। গল্পটি শোনার সময় যদি আপনাদের মনে হয় আপনারা এই গল্পটি অন্য কারোর সাথে ভাগ করে নিতে চান, তবে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, এই গল্পের একদম শেষ পর্যায়ে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, তাই পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। এই গল্পে আপনারা পাবেন এমন সব মুহূর্ত যা আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে। আর যদি আপনারা এই গল্পের পরবর্তী পর্বের জন্য আগ্রহী হন, তবে কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন শুরু করা যাক। সুযোগের মুহূর্ত। স্বামীর অবহেলা সইতে না পেরে ভাবি যখন মানসিকভাবে দুর্বল, ঠিক সেই মুহূর্তেই দেবরের অপ্রত্যাশিত অনুপ্রবেশ। শিউলি, বয়স ৩৩, এক সাধারণ বাঙালি পরিবারে তার বিয়ে হয়েছিল ৮ বছর আগে। স্বামী অর্ণব, ব্যাংক অফিসার, শহরে বড় হওয়া, আধুনিক মনস্ক। প্রথম অর্ণবের ভালোবাসায় ভরেছিল শিউলির জীবন। তাদের ছোট সংসার, ছোট্ট ফ্ল্যাট, সব কিছুতেই ছিল এক অন্যরকম শান্তি। কিন্তু ধীরে ধীরে সব বদলে যেতে লাগল। অর্ণবের কর্মব্যস্ততা বাড়তে লাগল। অফিসের চাপ, নতুন প্রমোশন, বিদেশ যাওয়া, এসবের ভিড়ে শিউলি যেন হারিয়ে যেতে লাগল। শিউলির কথা বলার, মন খুলে হাসার, অভিযোগ জানানোর সময় কমে আসতে লাগল। অর্ণবের কাছে শিউলির ছোটখাটো আবদারগুলো এখন বিরক্তিকর মনে হয়। শিউলি যখন দিনের পর দিন একা কাটে, অর্ণবের জন্য অপেক্ষা করে, তখন অর্ণব হয়তো অন্য কোনো শহরে অন্য কোনো সহকর্মীর সাথে পার্টিতে ব্যস্ত। শিউলির জন্মদিন, বিবাহবার্ষিকী, এসব অর্ণবের কাছে এখন বড় কোনো ব্যাপার নয়। মাঝে মাঝে শিউলি যখন অভিমান করে, অর্ণব বিরক্ত হয়ে বলে, কি শুরু করলে আবার? আমি এত কাজ করি কার জন্য? তোমার জন্যই তো। এই কথাগুলো শিউলির হৃদয়ে তীরের মতো বিঁধত, কিন্তু কিছু বলার থাকত না। এই বাড়ির নিয়ম, এই সমাজের নিয়ম, একজন স্ত্রী হিসাবে তাকে মানিয়ে নিতেই হবে। শিউলির মনে হতো সে যেন এক খাঁচায় বন্দি পাখি, ডানা মেলতে চায় কিন্তু পারে না, উড়তে চায় কিন্তু উড়তে দেয় না কেউ। এই একাকিত্ব শিউলিকে ভেতর থেকে কুড়ে কুড়ে থাকছিল। তার প্রিয় বইগুলো এখন আর পড়তে ভালো লাগে না। পুরনো দিনের গানগুলো শুনলে মনে পড়ে যায় ফেলে আসা দিনগুলোর কথা, যখন অর্ণবের চোখে সে নিজেকে খুঁজে পেত। এখন সেই চোখে শুধু ঔদাসীন্য আর বিরক্তি। শিউলির মনে হতো সে যেন আস্তে আস্তে মরে যাচ্ছে। শিউলিদের বাড়িতে আরও একজন সদস্য ছিল, অর্ণবের ছোট ভাই অভিক, বছর ২৫-এর তরুণ। সদ্য পড়াশোনা শেষ করে বাবার ব্যবসায় সাহায্য করছে। সে থাকে তাদেরই ফ্ল্যাটে, আলাদা ঘরে। অভিক অন্যরকম, শান্ত, লাজুক প্রকৃতির। শিউলির সাথে তার সম্পর্কটা ছিল একেবারে অন্যরকম। শিউলি তাকে ভাইয়ের মতো দেখত, আর অভিকও শিউলিকে দিদির মতো সম্মান করত। কিন্তু এই সম্মান বা স্নেহের আড়ালে যে অন্য কিছু লুকিয়েছিল, তা শিউলি কোনোদিনও বুঝতে পারেনি। সম্প্রতি অর্ণবের অফিসের কাজে হঠাৎ করেই তাকে ৩ মাসের জন্য সিঙ্গাপুর যেতে হয়েছে। যাওয়ার আগে অর্ণব একবারও শিউলির কথা ভাবেনি, শুধু বলে গেছে, ভালো থেকো, আর হ্যাঁ, অভিকের খেয়াল রেখো। অভিকের খেয়াল রাখা? শিউলির মনে একটা দীর্ঘশ্বাস পড়ল। তার নিজেরই তো খেয়াল রাখার কেউ নেই। অর্ণব যাওয়ার পর শিউলির একাকিত্ব যেন আরও বেড়ে গেল। দিনের বেলা কাজ সেরে অভিক যখন বাড়ি ফেরে, তখন শিউলির একটু ভালো লাগে। অভিকের সাথে গল্প করা, চা খাওয়া, এইটুকুই ছিল তার দিনের একমাত্র আনন্দ। অভিক অবশ্য শিউলির খেয়াল রাখত। শিউলির জন্য রান্না করা, তার শরীর খারাপ হলে যত্ন নেওয়া, এসব করত। শিউলি অভিকের এই আচরণে কৃতজ্ঞ হতো, ভাবত অন্তত একজন আছে যে তার কথা ভাবে। একদিন সন্ধ্যায় শিউলি রান্নাঘরে কাজ করছিল। বাইরে তুমুল বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বিদ্যুৎ চলে গেল, পুরো ফ্ল্যাট অন্ধকারে ডুবে গেল। শিউলি এমনিতেই অন্ধকারে একটু ভয় করত। সে একা দাঁড়িয়েছিল, ঠিক তখনই দরজায় টোকা পড়ল। শিউলি একটু চমকে উঠল। কে আসতে পারে এই অসময়ে, বৃষ্টিতে ভিজতে ভিজতে? দরজা খুলে শিউলি অবাক হয়ে গেল। অভিক দাঁড়িয়ে, তার জামাকাপড় বৃষ্টিতে ভিজে একাকার, চুল বেয়ে জল পড়ছে। শিউলি কিছু বলার আগেই অভিক বলে উঠল,
দিদি, আমার ব্যাগে কি যেন একটা দরকারি জিনিস ছিল, মনে হলো এখানেই রেখে গেছি। একটু খুঁজছিলাম, আর কারেন্টটাও চলে গেল। শিউলি দরজা খুলে দিয়ে বলল, এসো ভেতরে, আমি লণ্ঠন জ্বালাচ্ছি। অন্ধকারে লণ্ঠনের আলোয় অভিকের মুখটা কেমন অন্যরকম লাগছিল। তার ভেজা শরীর থেকে উষ্ণ বাষ্প বেরোচ্ছিল। শিউলি যখন লণ্ঠন জ্বালাতে ব্যস্ত, তখন অভিক শিউলির খুদ কাছে এসে দাঁড়াল। তার নিঃশ্বাসের শব্দ শিউলি শুনতে পাচ্ছিল। শিউলির মনে হল অভিকের শরীর থেকে একটা অদ্ভুত মাদকতা ছড়াচ্ছে। দিদি, অভিক ফিসফিস করে ডাকল। শিউলি ঘুরে তাকাতেই দেখল অভিক তার দিকে এক অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেই দৃষ্টিতে কোনো স্বাভাবিক ভাই বোনের সম্পর্কের ছাপ নেই। সেখানে এক তীব্র আকুলতা, এক চাপা দীর্ঘশ্বাস। শিউলি প্রথমবার অভিকের চোখের গভীরে এমন কিছু দেখল যা তাকে ভয় পাইয়ে দিল। কি হয়েছে অভিক? শিউলি নরম স্বরে বলল। অভিক কোনো উত্তর দিল না। সে ধীরে ধীরে শিউলির আরও কাছে এগিয়ে এলো। শিউলি অনুভব করল তার হৃৎস্পন্দন দ্রুত হচ্ছে। এই অনুভূতিটা তার কাছে নতুন। অর্ণবের অবহেলায় যে শূন্যতা তার মনে জমেছিল, সেই শূন্যতার গভীরে আজ যেন এক নতুন উত্তাপ সঞ্চারিত হচ্ছে। তোমার কি ঠান্ডা লাগছে দিদি? অভিকের গলাটা একটু কাঁপছিল। শিউলি হ্যাঁ বা না কিছু বলল না। সে শুধু অভিকের চোখের দিকে তাকিয়ে রইল। অভিকের চোখে জল নাকি বৃষ্টির জল, শিউলি ঠিক বুঝতে পারল না। আমি তোমাকে অনেক দিন ধরেই, অভিক কথা শেষ করতে পারল না। শিউলি বুঝতে পারল কি বলতে চাইছে অভিক। তার ভয় করল, এই সম্পর্কটা কি ঠিক? এই মুহূর্তে তার কি করা উচিত? অর্ণবের কথা তার মনে পড়ল। কিন্তু অর্ণব কি তাকে ভালোবাসে? অর্ণব কি তার কথা ভাবে? অভিকের চোখে সে যে ভালোবাসা দেখছে, তা কি সত্যি, নাকি এটা শুধু ক্ষণিকের মোহ? অভিক, এটা ঠিক নয়, শিউলি চাপা গলায় বলল। আমি জানি দিদি, কিন্তু আমি নিজেকে আর আটকাতে পারছি না, অভিক প্রায় ভেঙে পড়া গলায় বলল। সে শিউলির আরও কাছে এসে তার হাত ধরল। অভিকের হাতের স্পর্শে শিউলির সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। অভিকের হাতটা কাঁপছিল, শিউলিরও হাত কাঁপছিল। তারা একে অপরের চোখের দিকে তাকাল। সেই দৃষ্টিতে ছিল ভয়, উত্তেজনা এবং এক নিষিদ্ধ আকর্ষণের আগুন। বৃষ্টি তখনও পড়ছিল। লণ্ঠনের আলোয় তাদের ছাড়া দুটো যেন একাকার হয়ে যাচ্ছিল। অভিক ধীরে ধীরে শিউলির মুখটা দু হাতে তুলে ধরল। তার উষ্ণ নিঃশ্বাস শিউলির মুখে এসে পড়ছিল। শিউলি চোখ বন্ধ করে ফেলল। তার মনে হল সে যেন এক অতল সমুদ্রে ডুবে যাচ্ছে। অর্ণবের অবহেলায় জমাট বাঁধা বরফের দেওয়ালটা আজ যেন গলতে শুরু করেছে। আমি শুধু এইটুকু বলতে পারল। অভিক আর অপেক্ষা করল না। সে শিউলির ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরল। সেই স্পর্শ ছিল কাঁচা, তীব্র এবং অতৃপ্ত। শিউলির মনে হল সে যেন বহু বছর পর প্রথমবার প্রাণ ফিরে পেল। অর্ণবের দেওয়া সব কষ্ট, সব অবহেলা যেন সেই চুম্বনের মধ্যে দিয়ে ধুয়ে মুছে যাচ্ছিল। অভিকের আলিঙ্গনে শিউলি নিজেকে সঁপে দিল। তার সমস্ত দ্বিধা, সমস্ত ভয় যেন মিলিয়ে গেল সেই প্রবল আবেগের স্রোতে। সেই রাতে অভিকের উষ্ণতায় শিউলি খুঁজে পেল এক অন্যরকম আশ্রয়, এক নিষিদ্ধ আশ্রয়, এক তীব্র অনুভূতির আশ্রয়, যেখানে কোনো সমাজ নেই, কোনো নিয়ম নেই, আছে শুধু দুই হৃদয়ের তীব্র আকুলতা এবং একে অপরের গতি চুম্বকের মতো আকর্ষণ। শিউলির মনে হল সে যেন বহু বছর পর প্রথমবার নিজের অস্তিত্বকে খুঁজে পেল। অভিকের চোখে সে দেখল সেই ভালোবাসা যা সে অর্ণবের কাছে পায়নি। তাদের এই গোপন অধ্যায় শুরু হল এক ঝড়ো রাতে, বিদ্যুৎ চমক আর বৃষ্টির শব্দের মাঝে। এই শুরুটা কি তবে তাদের জীবনের নতুন দিগন্ত খুলে দেবে, নাকি নিয়ে আসবে আরও গভীর সংকট? শিউলির মনে তখন শুধু এক তীব্র উত্তেজনা আর কিছু না পাওয়ার বেদনা। অভিকের স্পর্শ তাকে এক অন্য জগতে নিয়ে যাচ্ছিল, যেখানে সব কিছুই ছিল নতুন, সব কিছুই ছিল নিষিদ্ধ, আর সব কিছুই ছিল তীব্রভাবে কাম্য। তারা একে অপরের সান্নিধ্যে হারিয়ে গেল। সেই রাতের প্রতিটি মুহূর্ত ছিল তীব্র আবেগে ভরা। অভিকের প্রতিটি স্পর্শে শিউলি খুঁজে পাচ্ছিল এক অপার্থিব সুখ। তারা যেন বুঝতে পারছিল তারা এক এমন পথে হাঁটছে যে পথের শেষ কোথায় তা কেউ জানে না। কিন্তু সেই মুহূর্তে, সেই নিষিদ্ধ উত্তেজনার মধ্যে তারা আর কিছুই ভাবতে পারছিল না। তাদের একে অপরের প্রতি আকর্ষণ ছিল আগুনের মতো, যা সব কিছু পুড়িয়ে ছারখাড় করে দিতে চেয়েছিল। শিউলির মনে হল সে যেন এতদিন পর নিজের হারানো সত্তাকে খুঁজে পেয়েছে। অর্ণবের অবহেলা তাকে কোথায় নিয়ে গেছিল, আর অভিকের প্রেম তাকে কোথায় টেনে আনছে, এই সব ভাবতে তার আর সময় ছিল না।
এই মুহূর্তের তীব্রতাই যেন তার সব কিছু গ্রাস করেছিল। অভিকের নিঃশ্বাস উষ্ণ হয়ে উঠছিল, তার হাতের স্পর্শ আরও গভীর হচ্ছিল। শিউলি অনুভব করল তার শরীরের প্রতিটি রোমকূপ জেগে উঠেছে। এই তীব্র অনুভূতি তাকে এক অজানা জগতে নিয়ে যাচ্ছিল, যে জগতে শুধু আছে কামনা, ভালোবাসা এবং তীব্র তৃষ্ণা। তারা একে অপরের সান্নিধ্যে এমনভাবে হারিয়ে গেল যেন সময় থেমে যাচ্ছে। বাইরে তখনও বৃষ্টি পড়ছিল, কিন্তু তাদের দুজনের মনে তখন এক অন্যরকম ঝড় বইছিল। এই ঝড় শুধু উত্তেজনা আর কামনার নয়, এই ঝড় দুই অসমাপ্ত আত্মার মিলনের। শিউলি বুঝতে পারছিল সে এক নিষিদ্ধ পথে পা বাড়িয়েছে, কিন্তু এই পথে হাঁটা ছাড়া তার আর কোনো উপায় ছিল না। অর্ণবের অবহেলা তাকে এক অন্ধকার গহ্বরে ফেলে দিয়েছিল, আর অভিকের উপস্থিতি সেই গহ্বরের মধ্যে এক মরীচিকা হয়ে দেখা দিয়েছিল, যার পিছনে ছুটতে তার আর কোনো ভয় ছিল না। এই সম্পর্ক হয়তো সমাজ কখনো মেনে এই রহস্যের সমাধানের জন্য আপনাদের সাথেই থাকব আমি। আপনারা যদি এই গল্পের পরবর্তী পর্ব জানতে আগ্রহী হন, তবে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের প্রতিক্রিয়াই আমাকে নতুন পর্ব লিখতে উৎসাহিত করবে। আর হ্যাঁ, আমার আইএমও নাম্বার পেতে হলে অবশ্যই পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনেছেন আশা করি। পরবর্তী পর্বেই আমি আমার আইএমও নাম্বারটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।